প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহারের রাসমেলার মাঠে সভা করলেন, জনসভা করলেন, বিরাট জনসভা, প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন এবং উত্তরবঙ্গে বিজেপির যারা প্রার্থীরা ছিলেন অলমোস্ট সবাই ছিলেন। এবং এই সভামঞ্চে ব্যতিক্রমী ঘটনা যেটা ঘটেছে সেগুলো বলি। সভামঞ্চে ছিলেন না কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে নাকি আমন্ত্রণই পাঠানো হয়নি। এটা খুব তাৎপর্যপূর্ণ বিষয়। ভোটের প্রচারে নরেন্দ্র মোদী আসছেন, সেই সভায় শুভেন্দু অধিকারী নেই। এটা একটা বড় বিষয়, বড় দৃষ্টিকটু বিষয়। যার নমিনেশন ফাইল করাতে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী চলে আসেন ভবানীপুরে। ভাবুন একবার, ভবানীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন শুভেন্দু অধিকারীর হয়ে, এবং যে কেন্দ্রে প্রার্থী তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আসতে হচ্ছে তার জন্য। কিন্তু সেই শুভেন্দু অধিকারী ডাক পেলেন না কিনা প্রধানমন্ত্রীর জনসভাতে, আমি দিলীপ ঘোষকেও দেখেছি বলে মনে করতে পারছি না। যাই হোক, শুভেন্দু অধিকারীর ডাক না পাওয়াটাই কিন্তু এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সভামঞ্চে দেখা গেছে একই সঙ্গে অনন্ত মহারাজ এবং বংশীবদন বর্মাকে। এই দুই নেতা, কোচবিহারের দুই রাজবংশী নেতা, এবং এই আপনারা জানেন বংশীবদন বর্মা কিন্তু গ্রেটার কোচবিহার যে তাদের যে দাবি, সেই আন্দোলনের অন্যতম নেতা, তাকে জেলও খাটতে হয়েছে। তো এহেন নেতাকেও কিন্তু দেখা গিয়েছে আজকে, এবং অনন্ত মহারাজকেও দেখা গিয়েছে। যেটা একটা প্রশ্ন উঠছিল যে অনন্ত মহারাজকে কি দেখা যাবে আজকের এই সভামঞ্চে, কিন্তু শেষমেশ দুজনকেই দেখা গেছে। তো কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই অঞ্চলে রাজবংশী ভোটটা কিন্তু আগামী দিনে কোন দিকে যাবে এটা একটা বড় বিষয়। এক তো অনন্ত মহারাজ বিজেপির দিকেই ছিল, কিন্তু 24-এ লোকসভা নির্বাচনে অনন্ত মহারাজ কিছু একটা করেছে যে কারণে নিশীথ প্রামাণিক হেরে গেছে, যদি এটা বিজেপিও ধরতে পারেনি। এবং এই এসআইআর পর্বে আমরা দেখেছি অনন্ত মহারাজ তিনি কিন্তু বেসুরো। তিনি একদিকে বলেছেন যে কাগজ আমরা কাকে দেখাবো, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই বাংলাদেশি, সবাই পাকিস্তানি, একজনও রাজবংশী বাদ গেলে এর ফল ভুগতে হবে। তাকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গভূষণ সম্মান নিতে দেখা গিয়েছে। এহেন অনন্ত মহারাজকে তার গোসা ভাঙাতে বিজেপির দুই কেন্দ্রীয় নেতা তারা প্রধানমন্ত্রী আসার আগে তার বাড়িতে গিয়ে তার মান ভাঙান। শেষমেশ অনন্ত মহারাজকে কিন্তু দেখা গেল প্রধানমন্ত্রীর এই জনসভা মঞ্চে, যেটা তাৎপর্যপূর্ণ। বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন নয়, অনন্ত মহারাজ। এখন কোচবিহারের যদি আমরা দেখি, কোচবিহারের যদি ভোট চিত্র দেখি, এবারে কি হতে পারে কোচবিহারে। দেখুন, গত 2021 সালের যে ভোটের নির্বাচন, 9টা আসন রয়েছে কোচবিহারে। তো এই 9টা আসনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল মাত্র 2টি আসন, বিজেপি পেয়েছিল 7টি আসন। 49.07% ভোট পেয়েছিল বিজেপি, তৃণমূল পেয়েছিল 44.32%, কংগ্রেস 0.5%, সিপিএম 3.04%। কাউকেও দেয়নি, মানে নোটায় ভোট পড়েছিল 0.8%। এটা গেল কোচবিহারে যে 2021 সালে যে নির্বাচন হয়েছে। তারপরে উপনির্বাচন হানাতানা এসব হয়েছে 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে। এবং এই 24-এর নির্বাচনেই বলছিলাম যে অনন্ত মহারাজের কিছু হাতযশ ছিল, যে কারণে রাজবংশী ভোট একটা অংশ কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে চলে গিয়েছে। এবার এই ভোটটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বিজেপি, মরিয়া চেষ্টা করছে, যে কারণে অনন্ত মহারাজ প্লাস বংশীবদন বর্মা দুজনকে নিয়ে আসা হচ্ছে। বংশীবদন বর্মার দল বিজেপি সঙ্গে যুক্ত হয়েছে। বংশীবদন বর্মা তিনি বিজেপিতে যোগদান করেছেন। পুরস্কার হিসেবে তার ঘনিষ্ঠ দুই নেতাকে প্রার্থী করেছে। গিরিজা শঙ্কর রায় নাটাবাড়ি কেন্দ্রে প্রার্থী হয়েছেন। আশুতোষ বর্মা তিনিও সিতাই কেন্দ্রে থেকে প্রার্থী হয়েছে, বিজেপি তাদেরকে প্রার্থী করেছে। বংশীবদন বর্মা তিনি প্রার্থী হননি, তার জন্য হয়তো অন্য কিছু ভাবনা চিন্তা রয়েছে। এই রাজবংশী ভোট বা অন্যান্য যে ভোটগুলো রয়েছে, সেই ভোটটাকে কনসলিডেট করার জন্যই কিন্তু বিজেপি এই মরিয়া প্রয়াসটা চালাচ্ছে। সে কারণেই বংশীবদন বর্মাকে তারা দলে টেনে নিয়েছে। কারণ বিজেপিও জানে যে উত্তরবঙ্গে তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। একের পর এক নেতা দল ছেড়ে চলে যাচ্ছিল, তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছিল, সেটা পাহাড়ে হোক, চা বলায় হোক, সব দিকে কিন্তু বেগতিক বুঝছিল তারা। এবং
এই লোকসভা ভোটের নিরিখে যদি দেখা যায় তাহলে তৃণমূল কংগ্রেস 5টা আসনে জিততে পারে, বিজেপি জিততে পারে 4টি আসনে। প্রাপ্ত ভোট পার্সেন্টেজ যদি দেওয়া যায় 48% তৃণমূলের, বিজেপির 46%, জোট 2.51, অন্যান্যরা 1.93। এবার এই যে 21-এর নির্বাচনে আপনাদের বলছিলামই, যদি এক একটা দেখা যায় যে মেখলিগঞ্জ তপশিলি জাতির জন্য এটা সংরক্ষিত। পরেশচন্দ্র অধিকারী তিনি জিতেছিলেন 14,000 ভোটে। মাথাভাঙায় যদি দেখা যায় 2021 সালে মাথাভাঙাতে সুশীল বর্মন তিনি জিতেছিলেন 26,000 ভোটে, বিজেপির প্রার্থী। এটাও কিন্তু তপশিল জাতিভুক্ত। তুফানগঞ্জে কি হয়েছিল, মালতী রাভা রায়কে এবারও প্রার্থী করেছে দল, 31,000 ভোটে জিতেছে তুফানগঞ্জে। এই তুফানগঞ্জে এবার তৃণমূল কংগ্রেস প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পালকে প্রার্থী করেছে। নাটাবাড়ি এই কেন্দ্রেই বললাম যে এই বংশীবদন বর্মার লোককে প্রার্থী করা হয়েছে। মিহির গোস্বামী প্রার্থী ছিলেন, 23,000 ভোটে জিতেছিলেন, 23,000-এর কিছু বেশি, 23,440 ভোটে। রবীন্দ্রনাথ ঘোষকে তিনি হারিয়ে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঘোষও কিন্তু খারাপ ভোট পাননি। মিহির গোস্বামী পেয়েছিলেন 1,11,000, রবীন্দ্রনাথ ঘোষ পেয়েছিলেন 88,000। এখানে আকিক হাসান সিপিআইএম এর 11,000 ভোট কিন্তু তিনি কেটে দিয়েছিলেন। দিনহাটা কেন্দ্রে এখানকার আমরা জানি যে বিধায়ক হচ্ছেন বর্তমানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তবে দিনহাটা কেন্দ্রে জিতেছিলেন কিন্তু নিশীথ প্রামাণিক, কিন্তু তিনি লোকসভা ভোটে প্রার্থী হওয়াতে এই কেন্দ্র থেকে তিনি ইস্তফা দেন এবং এই কেন্দ্রে তিনি আর 57 ভোটে জিতেছিলেন, খুবই কম ভোটে জিতেছিলেন। উদয়ন গুহ নির্বাচনে মানে এই বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিল, কিন্তু পরে উপনির্বাচনে তিনি জিতে আসেন। সিতাই এটাও তফসিলভুক্ত। এই সিতাই কেন্দ্রে কিন্তু এবার ওই বংশীবদন বর্মার লোককে প্রার্থী করা হয়েছে। এখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি জিতেছিলেন। তিনি আবার লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হন, তার বউকে এখানে দাঁড় করিয়েছিল পরবর্তীতে, তিনিও জিতেছেন। শীতলকুচি মনে আছে নিশ্চয়ই আপনাদের, যে শীতলকুচিতে কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল। বরেন চন্দ্র বর্মন 17,000 ভোটে জিতেছিলেন বিজেপির। কোচবিহার দক্ষিণ এই কেন্দ্রে বিজেপি জিতেছিল, প্রার্থী ছিলেন নিখিল রঞ্জন দে, 4,000 ভোটে জিতেছিলেন, মার্জিনটা খুব বেশি নয় কিন্তু। কোচবিহার উত্তর তপশিলিভুক্ত সুকুমার রায় তিনি জিতেছিলেন 14,000 ভোটে। কিন্তু কয়েকটি আসন আপনাদের বললামই, যেমন কয়েকটি আসনে কিন্তু মার্জিনটা খুবই কম। এবার এই যে বংশীবদন বর্মা, অনন্ত মহারাজ তারা একসঙ্গে চলে এসছেন, রাজবংশী ভোটটা কিন্তু একটা বড়সড় ফ্যাক্টর হবে এই কোচবিহার আসনটার জন্য। লোকসভা ভোটের নিরিখে তৃণমূল 5টা, বিজেপি 4টে, নেক টু নেক 48%, 46% ভোট শেয়ার। এবার বংশীবদন বর্মা কতটা ভোট তিনি এদিকে নিয়ে আসতে পারেন, অনন্ত মহারাজ কি খেল দেখান, হয়তো সভামঞ্চে রয়েছেন, কিন্তু ভোটটা কোন দিকে যায় সেটা একটা বড় বিষয়। অনন্ত মহারাজ কিন্তু তাকে খুব দম ধরে থাকতে দেখা গেছে। হ্যাঁ, তিনি কিন্তু অত সহজ খেলোয়াড় নয়, বোঝা যায় না লোকটাকে দেখে। তবে হ্যাঁ, এটা তো একটা মাস্টার স্ট্রোক বটেই বিজেপির জন্য, অনন্ত মহারাজ আর বংশীবদন বর্মাকে একই মঞ্চে হাজির করা। আর এই মঞ্চেও প্রধানমন্ত্রী আগাগোড়া অনুপ্রবেশ ইস্যুতেই বক্তব্য রেখে গেলেন। দেখা যাক অনন্ত মহারাজ কি খেল দেখান ভোটের দিন, এবং ভোট গণনাতে কি হয় কোচবিহারে। আলটিমেটলি যে যত বেশি এগিয়ে থাকুক না কেন, এই এসআইআর এর পরে কি দাঁড়াচ্ছে, কারণ এই উত্তরবঙ্গে কিন্তু কোচবিহারে বিশেষ করে বহু মানুষের নাম বাদ গিয়েছে এসআইআর এ। ফলত আফটার এসআইআর কোচবিহারে ঠিক কি হয় সেটাও একটা দেখার বিষয়। মানুষের রায় কোন দিকে যায়, কোচবিহারের মানুষের রায়, সেটাও দেখতে হবে। তো আজ ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।